আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আমি মোহাম্মদ আশিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করছি। আজকে আছি তোমাদের সাথে আমি প্রিজমের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসে। আজকে আমাদের টপিক হলো রাইট ফর্ম অফ ভার্বস এর পার্ট 1। রাইট ফর্ম অফ ভার্বস ইংলিশ গ্রামারের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে ভার্বের কখন কিভাবে ইউজ হয়, কখন কিভাবে পরিবর্তন হয় সেটা নিয়ে আলোচনা করা হয়। এখন মনে করো ডু একটা ভার্ব, কিন্তু এই ডুটা কখন চেঞ্জ হয়ে যায়, কখন সেটা ডিড বা ডান হয়ে যায়, সেটা নিয়ে আলোচনা করে রাইট ফর্ম অফ ভার্বস। মানে একটা সেন্টেন্সে কখন সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা টেন্স অনুযায়ী হইতে পারে, আবার বিভিন্ন গ্রামারের জন্য হইতে পারে, আবার বিভিন্ন কারণে হইতে পারে। তো এটা যদি তুমি জানতে চাও, সেটার জন্য আমি ইজিভাবে 30টা রুলস করছি। 30টা রুলস পড়লেই, এই বেসিক রুলসগুলো পড়লে তুমি ইজিলি ভাবে যে কোনো রাইট ফর্ম অফ ভার্বস তুমি অ্যান্সার করে আসতে পারবা। তো চলুন ওই 30টা রুলসের আজকে আমি 30টা রুলসের মাত্র 10টা রুলস করাবো, কারণ একবারে যদি তোমাদের গেলাইতে যায় তোমরা গেলতে পারবা না। এই জন্য পার্ট 1-এ 10টা একদম সিম্পল বেসিক রুলস, যেগুলো মনে করো যে আমিও জানি না, তুমিও রাইট ফর্ম অফ ভার্বস এর কিছু জানো না, আমিও জানি না। তো আমরা নতুন করে সুন্দর করে এটা শিখবো, যেন আমাদের সবার মাথার মধ্যে এটা গেঁথে যায়। দেখি, প্রথম রুলস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখন তোমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলো কি জানো? আচ্ছা আমি বলে দিই, হয়তোবা জানো না। ফার্স্ট পারসন হলো আই, তারপরে সেকেন্ড পারসন ইউ, আর থার্ড পারসন হলো হি সি দে। এই যে থার্ড, হি সি দে বা অন্য দেম, ওইগুলো এইগুলো হলো থার্ড পারসন। তো এখানে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আজকে আমি টেন্সের হিসাবটা করে দিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন, অর্থাৎ এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে থার্ড পারসন হলো হি সি দে, কিন্তু এখানে কেউ সিঙ্গুলার কেউ প্লুরাল। যেরকম হি, আমি একা, একজন, এটা কি সিঙ্গুলার। কিন্তু এখানে যখন দে, দে হলো অনেকগুলো, মানে 3-4 জন হতে পারে, 2-3 জন, মানে একের বেশি, তো এগুলো কি প্লুরাল। তো এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার মানে হি সি এগুলো যদি হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। এটা একটা আমি উদাহরণ দিয়ে বোঝাই দিই। যেরকম হি, হি কি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। হি ইটস রাইস, হি প্লেস ফুটবল। কিন্তু এখানে যদি হয়তো আই, আই কি ফার্স্ট পারসন, তাহলে আই ইটস রাইস নাকি আই ইট রাইস, এখানে কোনটা হবে বলো তো? এখানে আই হবে ইট রাইস, ইটস না। কিন্তু যদি সেখানে এই যে হি হয়ে যায়, হি মানে কি থার্ড পারসন, আবার এই যে থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার হি, হি যদি হয়ে যায় তাহলে হি হবে ইটস, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে এস বা ইএস যোগ করতে হয়। কিন্তু এখানে যদি আমি আবার থার্ড পারসন প্লুরাল নাম্বার দিয়ে দিই, থার্ড পারসন প্লুরাল নাম্বার কোনগুলা? এই যে দে, এই যে দে, এই যে থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না। যেরকম এই যে এটা দে প্লে, এখানে ভার্ব এর সাথে কি এস বা ইএস যোগ হয়েছে? এখানে কি লিখছে যে দে প্লেস ফুটবল? না, এখানে দে প্লে ফুটবল, কারণ এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো আমরা এটা কোনটা শিখলাম, যে যদি হি সি মানে এগুলো থার্ড পারসন, কিন্তু যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস যোগ হয়। কিন্তু যখন প্লুরাল নাম্বার, যেরকম দে, তারপরে দেম বা আরো অনেক কিছু, তো ওইগুলোর পর প্লে মানে এস বা এস যোগ হবে না। এটা একটা বেসিক নিয়ম। এখন আমি যদি তোমাদের আরো কয়েকটা দিই, যেরকম দে ডোন্ট প্লে নাকি দে ডাজন্ট প্লে।
কোনটা হইতে পারে? ভাবো তো, একটু ভাবো তো, চিন্তা করে ভাবো তো। কারণ আমরা দেখছি যে দে হলো থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার, এর সাথে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না। তাহলে কোনটা হবে? দে ডোন্ট প্লে, এটা হবে কারেক্ট। আর ডাজন্ট প্লে, এটা হবে না। কিন্তু যদি এখানে দে না দিয়ে হি দিয়ে দিই, তাহলে হি এর সাথে কোনটা কারেক্ট হইতে পারে? সেটা কি, যেরকম মিলাও তো, হি ডোন্ট প্লে নাকি হি ডাজন্ট প্লে? হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সাথে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তাহলে এটা হবে কারেক্ট হি এর জন্য, আর এটা হবে রং। তো ওটা একদম আমরা রাইট ফর্ম অফ ভার্বসের একদম বেসিক নিয়মটা আমরা শিখে নিলাম, এটা মাথার মধ্যে ঢুকায় রাখবা। আর ওইভাবে না হলে যদি মনে করো যে তোমার নিয়ম মনে নাই, তখন তুমি কি করবা, শুধু একটা লাইন মনে রাখবা যে হি ইটস রাইস, হি ইটস রাইস। হি ইটস রাইস মানে হি এর সাথে ভার্বের এস বা ইএস যোগ হয়। আর যখন আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস, আই এর সাথে দেখো ইটের সাথে এস যোগ হইতেছে না, আই ইট রাইসে এস যোগ হইতেছে না। এভাবে মনে রাখবা। তখন আরেকটা লাইন মনে রাখলে এটা রাখতে পারো যে দে প্লে ফুটবল, মানে দের সাথে এস বাই এস যোগ হয় না, কিন্তু শুধুমাত্র হি এর সাথে ভার্বের যখন হয়, হি এর সামনে ভার্ব থাকলে ওই ভার্বের এস বাই এস যোগ হয়। এই সিম্পল জিনিসটা মনে রাখলে অধিকাংশ জিনিস তুমি ইজিলি ভাবে মানে অর্ধেক মার্ক তুমি পেয়ে যাবা 10-এর মধ্যে বা 5-এর মধ্যে। আর একটু কনফিউশন থাকে, ওই কনফিউশনটা আমি ইয়া করে দিই। যেরকম ভার্বের সাথে যদি এস বা ইএস যোগ হয়, তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব, যেরকম গোস, রিডস, কামস, ওই যে দিলাম হি গোস। এখানে যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সেই ভার্বটা হলো সিঙ্গুলার। কিন্তু যদি নাউনের সাথে যুক্ত হয়, যেরকম নাউন কিরকম, জ্যাকেট, তারপরে পেন, এইগুলোর সাথে যখন এস বা ইএস যুক্ত হয়, তখন সেটা প্লুরাল হয়। যেরকম বুকস, এই যে বুকস, ক্যাটস, পেন্সিলস, এগুলো প্লুরাল হয়। এখন আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে ভালোভাবে বোঝাই দিই। এই যে ক্যাটস, এটা একটা নাউন, এটা হলো প্লুরাল। ক্যাটস রিড বুকস। এখন বলো তো এখানে ভুল কোথায় আছে? দুইটা প্লুরাল পাশাপাশি এইভাবে হবে না। আমি একটা সিম্পল ট্রিক বোঝাই দিই, যদি নাউনের সাথেও এস থাকে এবং ভার্বের সাথেও এস থাকে, হবে না, যে কোনো একটার সাথে এস থাকা লাগবে। যেরকম ক্যাটস প্লুরাল, তো এটার সাথে প্লুরাল জিনিসটা দেয়া লাগবে, কিন্তু এখানে দেখে মনে হইতেছে রিডস, এটাও প্লুরাল না। যখন ভার্বের সাথে, এই যে আমি বলছি যে ভার্বের সাথে যখন এস বা ইএস থাকবে, তখন সেটা সিঙ্গুলার হয়ে যায়। তো ক্যাটস নাউনের সাথে এস আছে, এটা প্লুরাল মনে হইতেছে, এটাও দেখে প্লুরাল মনে হবে, কিন্তু যখন এটা মনে রাখতে হবে যে এটা ভার্বের সাথে এসটা ভার্বের সাথে আছে, তার মানে এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার। তো এইভাবে এটা সিঙ্গুলার, এই জন্য এটা হবে না। প্লুরালের সাথে প্লুরালই থাকতে হবে। আমি আগের বার মানে একটু ভুল করছি, প্লুরালের সাথে প্লুরাল থাকতে হবে, কিন্তু ওটা দেখে আমরা একটু কনফিউশনে পড়ে যেতে পারি যে এটাও তো প্লুরাল, এটাও তো প্লুরাল না, এটা আসলে সিঙ্গুলার। তো এখানে এই এসটা মুছে দিতে হবে, এখানে দিতে হবে ক্যাটস রিড বুকস। যদিও এটা বিড়ালরা বিড়ালরা তো বই পড়তে পারে না, তাই একটা বোঝার খাতিরে বলে দিলাম যে ক্যাটস রিড বুকস, তখন এটা প্লুরাল হয়ে যাবে। কিন্তু আবার যদি এরকম বলি, এ ক্যাট, এ ক্যাট, আচ্ছা এ ম্যান, ক্যাট আর দিই না দিই, এ ম্যান দিই, এ ম্যান এখন এখানে দেখো কি হবে, এ ম্যান রিড এ বুক। ম্যান কিন্তু সিঙ্গুলার, কিন্তু রিড হয়ে যাইতেছে প্লুরাল। আমরা মনে করতে পারি এস বাই এস এর সাথে নাই, তার মানে এটা সিঙ্গুলার না। এখানে ভার্বের সাথে এস যখন যুক্ত হয় তখন সিঙ্গুলার হয়ে যায়, কিন্তু এটা কিন্তু প্লুরালে আছে। তখন এ ম্যান রিডস এ বুক,
তখন আবার রিডস হবে। তো আমি তোমাদের শর্টকাট নিয়মটা কি বলছিলাম, যে কোনো এক পাশে এস হবে, হয় এই পাশে হবে নাহলে ওই পাশে হবে। এই ম্যান যেহেতু সিঙ্গুলার আছে, এই পাশে এস নাই, তখন রাইট ফর্ম অফ ভার্বসে এই পাশে এস বসাই দিতে হবে, যেহেতু আর গ্রামাটিক্যাল যেটা নিয়ম সিঙ্গুলার, ওই জন্য ওটা সিঙ্গুলার বানাইতে হবে। তো আমি দেখতাম সবসময় শর্টকাট নিয়ম, যে কোনো এক পাশে এস হবে, যেরকম এই যে এখানে যদি দেখি কার্স, কার্স গেটস, না কার্স না দেই, অন্য কিছুই দিই, বুকস, বুকস আর our best friend। এখানে বুকসের জায়গায় অনেকে যদি ভার্বের এখানে আর এর জায়গায় অনেকে ইজ দিয়ে দেয়, কারণ মনে করে যে বুকসটা হলো সিঙ্গুলার, বা আরো মনে করতে পারে যে আরটা হলো এটার সাথে হবে না, বুকস ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, যে একটা মাত্র বুক বা শুধুমাত্র বই জাতিকে বোঝাইছে, কিন্তু আসলে না, এখানে যেহেতু এস আছে তার মানে অবশ্যই এই পাশে প্লুরাল কিছুই দিতে হবে, তো প্লুরাল হলো আর, এরকম আর কি। এরপরে একটা নিয়ম তো শিখলাম, আমরা এবার পরের নিয়মে চলে যাই। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে আবার ওই যে ওটা থার্ড পারসনে ছিল হি, শি, দে, এটা হলো থার্ড, আর এটা কি বলছে সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলো এই যে হি, শি, সেটিও যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হবে, তখন ভার্বের সাথে ইয়েস বা ইয়েস যোগ হবে না। যেরকম এই যে এখানে দেখো হি এর সাথে কিন্তু ডু দেয়নি, ডাজ দিছে, কারণ এটা সিঙ্গুলার নাম্বার, কিন্তু পরের বার আরেকটা ভার্ব আছে, এই ভার্বের সাথে কিন্তু আবার এস বা ইয়েস যোগ করেনি, কারণ কারণ এটা নেগেটিভ সেন্টেন্স, এই নট আছে, এটা হলো এই যে নেগেটিভ সেন্টেন্স, এই যে এই নেগেটিভ হওয়ার কারণে পরের ভার্বটা এখানে এস বা ইয়েস যোগ করেন। তো নিয়ম হলো যে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হয় এবং নেগেটিভ হয়, সেখানে পরের ভার্বটা, যেরকম এই দেখো দুটো ভার্ব আছে, হি ডাজ নট গো টু স্কুল, এখানে বলেনি যে হি ডাজ নট গোস টু স্কুল, এখানে গোস দিয়ে দেয়নি, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ সেন্টেন্সের আরেকটা নিয়ম আছে, হি ডিড নট, এই যে কোনটা দিব বলতো, ডু দ্য হোমওয়ার্ক নাকি ডিড দ্য হোমওয়ার্ক, এই যেটা বলবো, এটা আমি প্রায় ভুল করতাম, আমি মনে করতাম আমি এই টেন্সের হিসেবটা করতাম, হি ডিড নট, হি ডিড নট, এটা আবার পাস্টেরও আছে নেগেটিভও আছে, তো ডিড নট এটা নেগেটিভ সেন্টেন্স আছে, আমি দিয়ে দিতাম হলো হি ডিড নট ডিড দ্য এইচডব্লিউ, কারণ এটা তো অতীতের ঘটনা, সে করেনি, কিন্তু আসলে না, নিয়ম হলো ওই যে যদি ওটা নেগেটিভ হয় তাহলে নট, এই নেগেটিভ সেন্টেন্সের পর মানে নটের পর যেই ভার্বটা আসে ওটা একদম বেস্ট ফর্ম হয়, বা এস বা ইউজ যোগ করতে হয় না, বা ডাজন্ট, এই যে ডাজন্ট যেটা, এটাও দেওয়া যাবে না, এটাও কাটা, এটাও কাটা, এটা হলো ডু, এস বাই এস যোগ হবে না, এরকম আর কি। যেরকম এখানে দেয়া আছে আশিস ডাজ নট ইট রাইস, আশিস ডাজ নট ইট, এখানে যদি হয়তো মনে করে এই জিনিসটা নাই, এই জিনিসটা নাই, তখন কি হইতো, আশিস ইট রাইস, না আশিস ইটস রাইস, তখন হইতো, কিন্তু এখন ডাজ নট জিনিসটা আছে, যেহেতু ডাজ নট আছে, নেগেটিভ সেন্টেন্স আছে, ওই জন্য ওটার পরে যেই ভার্বটা হবে ওই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে না, এই যে এখানে লেখা আছে এস বা ইয়েস যুক্ত হবে না, তাহলে এখানে কি হবে, একদম বেস্ট ফর্ম যেটা আশিস ডাজ নট ইট রাইস, বা
দে ডু নট প্লে নাকি প্লেস ফুটবল, কোনটা হবে? তোমরাই ভাবো, আমি তোমাদের উপর ছেড়ে দিলাম যে কি হইতে পারে। আমি তো বলেই দিছি যে এখানে যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে দে ডু নট, এটা প্লেস হবে না প্লে ফুটবল, এস বাই এস যুক্ত হবে না, তার মানে কারেক্ট হলো এটা। এরকম তোমাদের আরো কয়েকটা উদাহরণ তোমাদের নিজে নিজে মাথায় প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা ইজিলি ভাবে বুঝে যাবা। এখন নেক্সট নিয়মে আসি। পাস্ট টেন্স অর ফিউচার টেন্স হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না, তখন সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে। যেরকম এই যে পাস্ট টেন্সে আমি একটু আগে কোনটা বলছিলাম যে হি ডিড নট ডু, এই যে ডিড নট ডু, ডিড এটা কাটা, বা ডাজ, হি ডিড নট ডাজ এটাও কাটা। কারণ কি, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, এখানে এটা পাস্ট টেন্স আছে, আবার এখানে যদি ফিউচার টেন্স থাকে। আচ্ছা, আর একটা পাস্ট টেন্সের উদাহরণ দিয়ে দিই, হি ওয়েন্ট টু স্কুল, বা এই যে ফিউচার টেন্সের একটা দিয়ে দিই, হি উইল গো টু স্কুল। এখানে যদি মনে করো উইল নাই, তখন এটা কি হতো? এটা হয়তো হি গোস টু স্কুল। এটা হলো জেনারেল নিয়মে, কারণ কি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যুক্ত হয়। কিন্তু বিপদ হয়ে গেছে যেখানে মাঝখানে উইল আছে, মানে ফিউচার টেন্স। কারণ ফিউচার টেন্স থাকলে ওখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। তার মানে কি, হি উইল গো টু দ্য স্কুল, বা হি উইল ডু দ্য হোমওয়ার্ক, হি উইল ডু ইজ হোমওয়ার্ক, হি উইল কিল হিম, ওখানে কিলস হইতেছে না, কিল হইতেছে, এরকম আর কি। আরেকটা নিয়মে যায়, এটা 4 নাম্বার নিয়ম। প্রথম যে 3টা নিয়ম ছিল ওইগুলো একদম বেসিক নিয়ম, ওইগুলাই বেশিরভাগ অ্যাপ্লাই হয়। ঘুরে ফিরে ওই প্রথম 3টা নিয়মে অ্যাপ্লাই হয়। কোথায় এস যুক্ত হবে, কোথায় হবে না। আরেকটা আছে যে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কোনটা? যে ক্যান, কুড, মে, মাইট, এগুলো আমরা 9, 10, 7, 8 এ পড়ছি মডেল অক্সিলারি ভার্ব। এগুলো যখন থাকে, এরপরে যে ভার্বটা হয়, ভার্বসের প্রেজেন্ট ফর্ম বা যে বেস ফর্ম যেটাকে আমরা বলি, আরো বলতে যে V1, এই ক্যান, কুড, শ্যাড, শুড, মাইট এগুলোর পর প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা V1 বসে, ভার্বের সাথে কোনো কিছু যোগ হয় না। যেরকম একটা এক্সাম্পল দেখি, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এই যে ক্যান, ক্যান হলো মডেল অক্সিলারি ভার্ব, ক্যান হলো মডেল অক্সিলারি ভার্ব। তো ক্যানের পর যেটা ভার্ব আছে যে ডু, ডুটা কি ডিড হয়ে গেছে, ডাজ হয়ে গেছে, ডান হয়ে গেছে? না, কি হয়েছে? ডু, কারণ এটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকবে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এরকম আই শ্যাল গো, একদম বেস ফর্ম। ইউ মাস্ট কাম, এই যে কাম, এটা কেম হয়ে যায়। তারপর কি, হি শুড স্টাডি হার্ড, স্টাডি, স্টাডিড না, স্টাডিজ না, উইল স্টাডি না, একদম স্টাডি, একদম বেস ফর্ম। এই আর কি। তো মডেল অক্সিলারি ভার্বগুলো মুখস্থ রাখে, যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু। এটা অনেকে মডেল অক্সিলারি ভার্ব মনেই করে না। আবার এই যে নিড, নিডও যে একটা মডেল অক্সিলারি ভার্ব, এটা অনেকে জানে না। তারপরে এই যে ডেয়ার, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট, এখানে মাস্টারটা দিয়েছে, ডেয়ারেরটা একটা বলে দিই, আই ডেয়ার ইউ টু ডু দ্য ওয়ার্ক, এই যে আই ডেয়ার ইউ টু ডু দ্য ওয়ার্ক। তারপরে আরো আছে এই যে আই হ্যাভ টু, হ্যাভ টু এমনিতেই টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা অন্য নিয়মে অন্যদিন শিখাই দেবো, বা এখনই শিখে নাও যে টু এর পরে যেটা হয় বেশিরভাগ যে টু ডু, টু প্লে, টু এর পর বেশিরভাগই ভার্বের বেস ফর্ম হয়। ওখানে যদি আবার এই যে হ্যাভ টু আসে, ওই একই বেস ফর্ম, আই হ্যাভ টু প্লে, আই হ্যাভ টু ডু মাই হোমওয়ার্ক, এরকম আর কি। আরেকটা নিয়মে যায়, 5 নম্বর নিয়মে, বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য। যেরকম সূর্য পশ্চিম দিকে উদিত হয়, কিরে পশ্চিম দিকে উদিত হয়, পূর্ব দিকে উদিত হয়, the sun rises in the east,
এরকম যদি হয় দ্য ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, এরকম যখন হয় তখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা বললে হবে না যে দ্য সান রাইজড ইন দ্য ইস্ট বা রোজ ইন দ্য ইস্ট, না, যেটা রেগুলার হয় ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কাজ। কিরকম অভ্যাস? তুমি সকালবেলা উঠেই দৌড়াতে চলে যাও, বা তুমি সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে হোমওয়ার্ক করো, এরকম। যেরকম আই অলওয়েজ রান ইন দ্য মর্নিং, রান ইন দ্য মর্নিং, মর্নিং লিখে দিলাম, অলওয়েজ রান, এই যে রান, আই অলওয়েজ রানিং, না, এখানে কিন্তু রানিং দিছে, রানিং না, রান, প্রেজেন্ট ফর্ম, বেস্ট ফর্ম দেওয়া লাগবে, যেটা অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য, এইগুলোই আর কি। তারপরে 6 নম্বর রুলস, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে, প্যাসিভ ভয়েস কিরকম? এই তোরা ভয়েস করিস নি, ভয়েস কিরকম হয় প্যাসিভ ভয়েস? যেরকম আই ইট রাইস, আই ইট রাইসেরটা কি হয়? রাইস ইজ ইটেন বাই মি, এটা হলো প্যাসিভ ভয়েস। তো সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শুড, এরপরে বি প্লাস পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে কোনটা বলো তো? V1, V2, না V3, ভার্বের এই যে V3, বি প্লাস V3 হয়। যেরকম একটাই বলে দিই, যেরকম এই যে ইট ক্যান বি ডান বাই ইউ, বাই আছে তার মানে এটা প্যাসিভ, তো এই যেখানে ইট ক্যান বি ডান বাই ইউ, ইউ ক্যান ডু ইট, ওটার প্যাসিভ ফর্ম হলো ইট ক্যান বি ডান বাই ইউ। এখানে ক্যান, ক্যান হলো মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে, এই যে বি, ইট ক্যান বি, বি থাকলেই একটা শর্টকাট নিয়ম, যদি প্যাসিভ ভয়েসে তো বি দেয়া লাগে, বি ছাড়া তো বা বাই ছাড়া তো প্যাসিভ হয় না। তো বি যখন হয়, বি এর পরেই V3, এই যে ডু ছিল, ডু V3 হয়ে গিয়ে ডান হয়ে গেছে। যেরকম ইট ইট হ্যাজ টু বি ডান, একটা পড়ো না, ইট হ্যাজ টু বি ডান, এই যে বি আছে, বি এর জন্য বি এর পরে যেই ভার্বই থাকবে ওটার V3 হয়ে যাবে, যেরকম ডান। তারপরে আরেকটা দেখায়, অল দ্য ফ্রুটস কুড বি টেকেন, এই যে বি আছে, বি এর পরে মনে করো ব্র্যাকেটে ভার্ব টেক আছে, টেকটাকে টেকেন বানিয়ে দিতে হবে, কারণ কি V3 বানাইতে হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বানাইতে হবে। তো এরকম যখনই তোমাদের এরকম থাকবে, ইট হ্যাজ টু বি, এখানে দিয়ে তোমাদের এরকম দিয়ে এখানে লেখা থাকবে, ব্র্যাকেটে থাকবে কিল, তো এখানে তোমাকে ওই বি এর পরে নিয়ম অনুসারে ভার্বের কোন চেঞ্জটা হবে সেটা লিখতে হবে। তাহলে কি হবে? কিলের V3 কি হবে? কিল্ড, ইট হ্যাজ টু বি কিল্ড, বা ইট না দিয়ে এখানে দিয়ে দেই হি হ্যাজ টু বি কিল্ড, এরকম তাকে হত্যা করতে হবে। ডিসেম্বর মাস তো, এই যে বলা আছে না, এই জানোয়ারদের হত্যা করতে হবে। তোদের কথাই বলতেছি, পড়ালেখা করিস না, সারাদিন শুধু রিলস আর ফোনে কল, এসব করলে হবে না, তোমার আর প্লাস পাওয়া লাগবে না এসব করলে। তারপরে কি 7 নম্বর রুলস, হ্যাড, হ্যাড, রাদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ইত্যাদি ইত্যাদি এরপর প্রেজেন্ট ফর্ম হয় ভার্বের। এই জিনিসটা তোমরা অনেকেই জানো না যে উড বেটার বা হ্যাড বেটার এটা তোমাদের ফ্রেজে আসে 2 নম্বরে। এই হ্যাড বেটার মানে অনেকে ভাবে এটা হ্যাড বেটার হলো V3, তাহলে পরেরটাও মনে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল করা লাগে না। শোনা, হ্যাড বেটার মানে সবসময় মনে রাখবা হলো শুড, ওই যে মডাল ভার্বের পর পড়ছো না, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই শুড ডু দ্য ওয়ার্ক, তো আই শুড ডু দ্য ওয়ার্ক, তো এখানে যখন হ্যাড বেটার থাকবে, আই হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, মানে কি হ্যাড বেটারের পরেই এই ভার্বের V1 বেস্ট ফর্ম হবে। কিরকম? যে আই হ্যাড বেটার গো, এখানে কিন্তু গো কে গান বানায় দেয়নি, তারপরে ওয়েন্ট বানায় দেয়নি, কি দিচ্ছে? গো, আই হ্যাড বেটার গো, তো এখানে হ্যাড বেটারের জায়গায় মনে করো শুড আছে, তো আই শুড গো। তো যখন মাথায় কাজ করবে না যে হ্যাড বেটার থাকলে কি হয়ে যাবে, শুধু মনে রাখবে হ্যাড বেটার মানে হলো শুড,
তাহলে আই শুড গো, মানে শুডের পর তো যে ভার্বের বেস ফর্ম হয়। তো এটা মনে রাখবে যে হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, এই ডিড নট, এগুলো তো পড়াইছি, বা রেদার, লেট, এগুলোর পর সবসময় ভার্বের বেস ফর্ম, এগুলো মনে রাখতে হবে। এই জন্য কি করতে হবে, শুধু ওটা মনে রাখতে হবে না, ওটার সাথে রিলেটেড যে সেন্টেন্সগুলো ওইগুলো মনে রাখতে হবে। যেরকম আই হ্যাড বেটার গো টু দ্য মার্কেট, বা আই লেট দেম ইউজ, আই লেট দেম, বা আই লেট দেম কপি মাই এইচডব্লিউ, আই লেট দেম কপি মাই এইচডব্লিউ, এখানে কপিড নাই, কপিস নাই, কিছু নাই, একদম V1 বেস্ট ফর্ম। আই হ্যাড দেম, আই লেট দেম। তারপরে আই নিড নট, আই নিড নট এখানে ডান দেয়নি, কিন্তু কি দিছে, ডু, কারণ এটা V1 নিয়ম অনুসারে V1 করতে হবে। এই আর কি, এগুলো একদম সিম্পল নিয়ম, কিন্তু মনে না রাখলে, ভুলে গেলে জটিল হয়ে যাবে। এই জন্য ওই সেন্টেন্স গুলা, আই নিড নট ডু দ্য ওয়ার্ক, আই হ্যাড বেটার গো, এরকম আর কি। অনেকে আই হ্যাড বেটার গন মনে করে, না, আই হ্যাড বেটার গো, বেস ফর্ম দিতে হবে। দেখি এখন 8 নম্বর রুলস। বাক্যে এটা একদম মানে 3 স্টার মেরে দিই, প্রত্যেকটা রাইট ফর্ম ভার্বসে এই রুল থেকে অন্তত 2টা করে আসে, একটা না 2টা করে আসে। তো একদম এক লাইনের একটা রুলস, এটা মনে রাখলেই আমরা 2টা করে পেরে যাব যে কোনো কোশ্চেন। সেটা কি, বাক্যে হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে ওই হ্যাভ হ্যাজের পর, হ্যাভ বা হ্যাজের পর V3 হয়। যেরকম এই যে হি হ্যাজ ডান, হ্যাজের পরে আছে, এটা ডু এর কি হয়ে গেছে, V3 হয়ে গেছে। হি হ্যাজ ডান, দে হ্যাভ ইটেন, এই যে ইটটা ইটেন হয়ে গেছে। বা আই হ্যাভ, এই যে একটা দিই, আই হ্যাভ, এখানে দেখো আচ্ছা একটা দিয়ে দিই, কমপ্লিট, এভাবে ব্র্যাকেটে দেয়া থাকবে, ব্র্যাকেট থেকে এখানে করা লাগবে। এখানে তখন সিম্পলি তোমার মাথায় মনে চলে যে হ্যাভের পর ভার্বের V3 হয়, তাহলে হ্যাভের পর কি, কমপ্লিটেড, কমপ্লিটেড। এখন এখানে আরেকটা জিনিস দেয়, আই কমপ্লিটেড, কমপ্লিটেড, আয়ের পর কোনটা হয়, হ্যাভ হয় নাকি হ্যাজ হয়, এটাও তোমাকে মনে রাখতে হবে। কোনোদিন আই হ্যাজ হয় না, আই হ্যাজ কখনো যে আই হ্যাজ ডান মাই হোমওয়ার্ক, বা আই হ্যাজ এ পিসি, আই হ্যাজ এ ল্যাপটপ, ওরকম হয় না। আই হ্যাডে হয়, আই হ্যাড হয়, হ্যাড হয়, কিন্তু এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতেছি। তো এখানে হ্যাভ, সবসময় আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ ল্যাপটপ, আই হ্যাভ এ ড্যাশ ড্যাশ ড্যাশ। তো আই হ্যাভ, আয়ের সাথে কোনোদিন হ্যাজ মারাইতে যাবা না, একদম মারা খেয়ে যাবে। তো এই যে হ্যাভের পর V3, যেরকম এই যে ডান, ইটেন, এগুলো হ্যাভাস থাকলে ভার্বের V3, একদম সিম্পল নিয়ম। এই নিয়মটা মনে রাখলেই 2টা মার্ক কমা। এখন যাই 9 নম্বর রুলস। হোয়াট ইজ দিস, সেন্টেন্সে ইয়েট, জাস্ট নাও, রিসেন্টলি, মানে কেবলই হয়েছে, এক্ষুনি হয়েছে, কেবলমাত্র, নয়া মাত্র, শুরু মাত্র, এগুলো যদি হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেরকম হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও, সে কেবলই তার লাঞ্চ খেয়েছে, বা সে কেবলই এখানে এসেছে। এখানে কোশ্চেনটা এরকম দেয়া থাকে, হি টেক হিজ লাঞ্চ জাস্ট নাও, তখন এখানে করতে বলা হয়, যেখানে টেকেরটা কি দেবে। অনেকে কি করে যে কেবলই তো খেয়েছে, মানে খাওয়া হয়ে গেছে, তাহলে কি করব, পাস্ট টেন্সের টুক মেরে দিই। আসলে না, তখন হবে না, ওটা ওইভাবে হবে না। যখনই দেখবা যে লাস্টে এই যে জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি,
এসব আছে, তার মানে মনে করবে যে ওটা এক্ষুনি হয়েছে আর ওটা কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা লাগবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো হ্যাভ হ্যাজ, হ্যাড না কিন্তু, হ্যাভ হ্যাজ। তো ওখানে কি দেয়া লাগবে? হ্যাভ তো না, এখানে আবার দেয়া লাগবে যে এটা হি না আই। আমরা জানি আয়ের সাথে হ্যাভ হয়, কিন্তু হি এর সাথে হ্যাজ হয়। তাহলে হি হ্যাজ, এখন হ্যাজ দিলে তো এটাও চেঞ্জ হয়ে যাবে, হি হ্যাজ টেকেন, হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও। কিন্তু এখানে যদি মনে করো যে জাস্ট নাওটা নাই, তখন তুমি টুক দিয়ে দিতে পারো, যে হি টুক হিজ লাঞ্চ এই ইয়েস্টারডে, ইয়েস্টারডে এরকম। কিন্তু এখানে যদি আবার এই যে জাস্ট নাও বা লেটলি এভার এগুলো দিয়ে দাও, তখন আবার এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ দিয়ে করা লাগে। এই আর কি, মানে তোমার লাস্টের জিনিসটা দেখে বুঝতে হবে যে ওটা কখন হয়েছে, মানে বিগত বছরে হয়েছে নাকি কেবলই হয়েছে, এই আর কি। 10 নম্বর এবং আজকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ফাইনাল যে রুলস, সেটা হলো সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট ইয়ার, মানে বিগত, পাস্ট, এগুলো থাকলে কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। ওই যে একটু আগে বুঝাইলাম, আই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট মান্থ, মানে বিগত মাসে গিয়েছিলাম, তখন এটা কি? তখন এটা ওয়েন্ট মেরে দাও। এই যে ভার্বের প্রেজেন্ট এই ভি টু মেরে দাও, পাস্ট ফর্ম মেরে দাও ইজিলি। যেরকম ওই যে আই টুক যেটা বললাম, আই এটাই বলে দিই, আই মাই লাঞ্চ ইয়েস্টারডে, ইয়েস্টারডে, এই যে এখানে ইয়েস্টারডে আছে, তার মানে কি? এটা কালকে করেছি, পাস্ট টেন্স। তাহলে কি? আই টুক মাই লাঞ্চ ইয়েস্টারডে, এ লং টাইম এগো। সবসময় যে পিছনে থাকবে তাই না, সামনেও থাকতে পারে। এ লং টাইম এগো দে আর লিভ টেকিং, ওই যে দে আর লিভড টেকিং, লিভ না কিন্তু লিভড, ইডি। এ লং টাইম এগো দে আর লিভড এ পুর ফার্মার, একজন গরিব কৃষক থাকতো, বাস করতো, এরকম আর কি। এই লং টাইম, তারপরে আরেকটা ওয়ান্স উপন এ টাইম, ওয়ান্স উপন এ টাইম থাকলে ওই যে লিভ দেয়া লাগবে, এই আর কি। জিনিসগুলো দেখে বুঝতে হবে। তো আজকে আমরা 10টা করলাম, ভালোভাবেই করলাম। এবার আমরা এইগুলো প্র্যাকটিস তো করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য আমি দেখি একটা বোর্ডের কোশ্চেন এখানে নিয়ে আসছি, সেটা হলো ঢাকা বোর্ডের 16-17 কোশ্চেন। আগেকার একটু কঠিন, তাও আমি আশা করি তোমরা পারবা। আমি তোমাদের বোঝার জন্য একটু একটু করে সময় দেব, যে তোমরা মাথায় ওটা আসতেছে না, তারপরে আমি উত্তর, এই যে উত্তরগুলা আমি ঢেকে রাখছি, আর এখানে এই যে একদম বেস্ট ফর্ম গুলা দিয়ে রাখছি। তো এই লাইনগুলো পড়ে সেটা কোন টেন্সে আছে, আর আশেপাশে কোন ওয়ার্ড গুলো আছে, যে হ্যাভ হ্যাজ আছে কিনা বা অন্য কোনো শব্দ আছে কিনা, ওইগুলো দেখে, আবার কোনটার সাথে এস বাই এস যুক্ত হবে, ওইভাবে বুঝে শুনে তোমাকে করে এগুলো মিলাইতে হবে। তো প্রথমে একটা দেখি, রোড মিশাপ। রোড মিশাপ মানে কি? সড়ক দুর্ঘটনা। তো সড়ক দুর্ঘটনার পরে এই যে একটা হ্যাপেন দিয়ে আছে ভার্ব। এখন তোমাকে বুঝতে হবে যে রোড মিশআপ এটা একক ঘটনা না বহু ঘটনা, মানে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। রোড মিশআপ, এখানে মিশআপস দেয়নি, তাহলে এটা কি? এটা একটাই ঘটনা, তার মানে এটা এটা হলো সিঙ্গুলার। তো সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার হবে। এখন হ্যাপেন, হ্যাপেন একটা ভার্ব, এখন এটা সিঙ্গুলার না প্লুরাল? আমি কি বলেছি, যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় তখন ওটা সিঙ্গুলার হয়, ঠিক আছে? এখানে এস বাই এস যুক্ত নাই, তার মানে এটা প্লুরাল। তো প্লুরালের সাথে তো সিঙ্গুলার হবে না, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার হবে। তো এখানে সিঙ্গুলার কিভাবে বানাতে হবে, বা আমি ওই যে একটা শর্টকাট টেকনিক বলছিলাম, যে দুই পাশেই এস হবে না, যে কোনো এক পাশে এস হবে। তো রোড রোড মিশআপস এখানে নাই, মানে মিশআপের সাথে এস নাই, তাহলে কি? ভার্বের সাথে এস মেরে দাও, সিম্পল কাহিনী। এই যে দেখি উত্তরটা দেখি, হ্যাপেন্স, উত্তর হলো হ্যাপেন্স। যে রোড মিশআপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। এটা আবার কি? এই যে এখানে এভরিডে আছে, তার মানে কি? এটা প্রেজেন্ট টেন্সেই হবে। এখানে হ্যাপেন্ড দেয়নি, উইল হ্যাপেন দেয়নি, হ্যাপেনিংও দেয়নি, কি? হ্যাপেন্স, কারণ এটা প্রেজেন্ট টেন্সে করতে হবে। এই যে একটা লাইন পড়ে আমরা বুঝে ফেললাম যে এই পুরো প্যাসেজটাই প্রেজেন্ট টেন্সে থাকতে পারে। তো প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, তার মানে যে হ্যাপেন্ড ইডিডিডি হবে না, এস বাই এস দিয়ে হয়ে যাবে, এই আর কি। এটাও মাথায় রাখতে হবে যে দুইটা জিনিস মাথায় রাখবে, যে ওটা পুরো প্যাসেজটা কোন টেন্সে আছে
এবং আশেপাশে কোন গ্রামাটিক্যাল রুলস গুলো ফলো হইতেছে। তো এটা গেল এই যে রিসেন্টলি নিয়ে আমরা কি পড়লাম, যে রিসেন্টলি থাকলে ওখানে কি বলো বলো, মাথা ঘোরাও, কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাভ বা হ্যাজ। তো এখানে রিসেন্টলি ইট রাইজ টু অ্যান অ্যালার্মিং রেট। তো ওখানে কি দেব? ইট হ্যাজ বা এটা প্রেজেন্ট টেন্সে তো আমরা বুঝতে পারছি পুরো প্যাসেজটা আছে, তো প্রেজেন্ট টেন্সে তো আইএনজিও যুক্ত, যে ইট ইজ রাইজিং টু অ্যান অ্যালার্মিং রেট, এটাও তো হতে পারে, কিন্তু না, এখানে রিসেন্টলি আছে, তার মানে ওটাকে স্পেসিফিক প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করলে হবে না। প্রেজেন্ট টেন্সেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে ইট হ্যাজ রাইজেন, দেখি, হ্যাঁ হ্যাজ রাইজেন। এখন আবার এখানে হ্যাজ হলো কেন? এখানে তো হ্যাভও হইতে পারতো। এখানে হ্যাজ এই জন্য হয়েছে কারণ এই যে ইটটা সিঙ্গুলার, ইট হ্যাভ রাইজেন হবে না, ইট হ্যাজ রাইজেন। তো এখানে অনেকগুলো জিনিস ফলো করতেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে, কিন্তু তুমি হ্যাভ দিবা না হ্যাজ দিবা, সেটাও দেখতে হইবে। এরকম মানে প্রত্যেকটা জিনিস, খুঁটিনাটি জিনিস দেখতে হবে। তো ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট, টেক এ হেভি টোল অফ হিউম্যান লাইফ। এখানে কি হবে? দেখো, যখন এক সেন্টেন্সে কয়েকটা ভার পাশাপাশি বসে বা অনেক কিছুই হয়, তখন দেখে বোঝা যায় যে ওটার সাথে আইএনজি যোগ হয়। বা তুমি কমন সেন্স দিয়ে ইউজ করতে পারবে যে ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট অ্যান্ড ইট টেক্স এ হেভি টোল অফ হিউম্যান লাইফস। হয়তো টেক্স হইতো যদি এখানে ইট থাকতো অ্যান্ড দিয়ে, কিন্তু যেহেতু ওখানে নাই, এখানে একসাথে করতেছে, পাশাপাশি বসাইতেছে, তখন এটা আইএনজি হয়ে যাবে। তো টেকিং হবে, ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট টেকিং এ হেভি টোল। দেখি, এই যে টেকিং, তখন হয়ে যাবে আইএনজি টেকিং, টেকিং এ হেভি টোল অফ হিউম্যান লাইফ। তো পরের লাইনে দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, আমি কিন্তু তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে ব্র্যাকেটের মধ্যে এই বেস ফর্মগুলো থাকবে, আর এখানে তোমাদের আন্ডারলাইনে তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে, কিন্তু আমি এখানে বেস ফর্মটা লিখে দিছি এবং তোমাদের যাতে তাড়াতাড়ি করে বুঝাইতে পারি ওই জন্য উত্তরটা ব্র্যাকেটে রেখে এবার মিশাই দিছি, আর যখন উত্তরটা দেখাবো তখন আমি এই যে এইভাবে বের করে শো করে দেবো, রিভিল করে দেবো যে এটাই উত্তর, এই আর কি। তো এটা আবার কনফিউজ হয় না যে স্যার এইভাবে করাই দিছে, এইভাবে তো বোর্ডে হয় না, তোমরা এখন ছোট বাচ্চা না, তোমাদের বুঝে যাওয়ার কথা কিভাবে হয়। তারপরে দেখি এর পরেরটা, দেখি দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, এই যেটা দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যানশিয়াস। আচ্ছা, এখানে তোমাদের নিয়মের বাইরে আর একটা দেখাই দিই, যে এই যে দ্য মেম্বার্স, এই যে এখানে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হলো রিমেইন। এখানে রিমেইন এর আগে দেখো এ ফ্যামিলি, তাই সিঙ্গুলার আছে, সিঙ্গুলারের সাথে কেন আবার প্লুরাল হয়ে গেল? এটা সিঙ্গুলার মানে রিমেইনস হলো না কেন, এস বাই এস কেন যুক্ত হলো? কারণ আছে, কারণ এই ভার্বটা একে টার্গেট করে হয়নি, এই ভার্বটা মেম্বার্সকে টার্গেট করে হয়েছে। এটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা এর বাইরের একটা বিষয়, বিশদ একটা বিষয়, ওটা অ্যাডমিশনে বেশি আসে, তো ওটার উপরে আর। তো অফের আগে যেটা থাকে ওই নাউনকে টার্গেট করে পরের ভার্বটা হয়। তো এখানে এ ফ্যামিলিকে টার্গেট করেন, টার্গেট করছে মেম্বার্সে, মেম্বার্সটা কি? প্লুরাল, এটা প্লুরাল এবং রিমেইন প্লুরাল, এইভাবে হয়েছে। তো এরকম হইতে পারে যে মাঝখানে অফ আছে এবং এখানে একটা নাউন আছে, আর এবার এখানে রিমেইনের এখানে আন্ডারলাইন করে দিচ্ছে যে রিমেইন এস বা ইএস কোনটা যুক্ত হবে। তখন এই যে অফের আগে যেটা আছে ওই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল, ওইটা হিসাব করে তোমাকে রিমেইন এস যুক্ত করবা কি করবে না ওটা নির্ভর করে তোমার। আর এখানে আমি তোমাদের যেটা বললাম যে আমি আগে এখানে বেস ফর্ম মানে ওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আর তারপরে উত্তরটা আমি রিভিল করে দিচ্ছি, কিন্তু এই যে পরীক্ষার খাতায় কোনটা থাকবে, ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ডটা থাকবে, ভার্বটা থাকবে, ওটা কিভাবে চেঞ্জ হবে ওটা চেঞ্জ করে এই আন্ডারলাইনে লিখতে, এটা তো তোমরা জানো। তো এটা গেল, দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যানশিয়াস ইফ সামওয়ান ট্রাভেল ইন আ বাস। সামওয়ান, এই সামওয়ানটা সিঙ্গুলার না প্লুরাল? মাথা ঘাটাও, সামওয়ান এটা একজন, একজন তার মানে এটা সিঙ্গুলার। তো এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি সিঙ্গুলার বানাইতে হবে। তো ভার্বটাকে সিঙ্গুলার বানাইতে হলে কি করতে হয়? এস বা ইএস যুক্ত করতে হয়। আর নাউনকে প্লুরাল বানাইতে হলে এস বা ইএস যোগ করতে হয়, আলাদা বিষয় কিন্তু। তো সামওয়ান এটা সিঙ্গুলার আর এটা ট্রাভেল,
বা এটা তো গ্রামাটিক্যাল নিয়ম যে ভার্বের সাথে এস যুক্ত করে ওটা সিঙ্গুলার বানাইতে, কিন্তু আমার নিয়ম কোনটা, শর্টকাট নিয়ম, যে এই পাশে এস নাই তার মানে পরেরটাই এস দিতে হবে, তার মানে এস, এই পাশে এস নাই তাহলে এই পাশে অবশ্যই এস হবে। দেখি উত্তর, ট্রাভেলস, ইফ সামওয়ান ট্রাভেলস ইন আ বাস, ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং, এখানে রেকলেস ড্রাইভিংটা কি, সিঙ্গুলার না প্লুরাল? রেকলেস ড্রাইভিং এটা হলো সিঙ্গুলার, তাহলে এটা কজ, এটা কি হবে? আর তোমরা তো এটা বুঝতে পারতেছো যে এটা প্রেজেন্ট কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তার মানে এখানে কজড হবে না, কজিং হবে না, উইল কজ এগুলো হবে না, এস বাই এস যুক্তর খেলা। তো এখানে সিঙ্গুলার আছে, তার মানে এখানে এস বাই এস যুক্ত করতে সিঙ্গুলার বানাইতে, এস বাই এস যুক্ত করে সিঙ্গুলার বানাইতে হবে। আর আমার শর্টকাট নিয়ম, এই পাশে কিছু এস নাই তার মানে ওই পাশে এস, কজেস। দেখি অ্যান্সার, হ্যাঁ, reckless driving causes road accidents. The drivers are, drivers is নাই কিন্তু, drivers are plural in the habit of, এই যে এখানে একটা habit of আছে, তোমরা ভাবো তো হ্যাবিট অফ এর পর কি হয়? যেরকম মনে করো যে আমার ধূমপান করার অভ্যাস আছে, সিগারেট খাওয়ার অভ্যাস আছে, এটার ইংরেজি কি হবে? আই হ্যাভ দ্য হ্যাবিট অফ স্মোকিং, হ্যাবিট অফ স্মোকিং, হ্যাবিট অফ এর পর কি হইতেছে? হ্যাবিট অফ স্মোকিং বা হ্যাবিট অফ রিডিং, আইএনজি হইতেছে। তো মানে কি হ্যাবিট অফ এর পর ভার্বের আইএনজি হয়, এটা একটা মানে মনে রাখবা সবসময়, ওই বিড়ি খাওয়ার ওটা বা অন্য যে কোনো হ্যাবিট অফ স্মোকিং, হ্যাবিট অফ রাইটিং, হ্যাবিট অফ ডুইং, হ্যাবিট অফ গার্ডেনিং, তো ওই হ্যাবিট অফ এর পর আইএনজি, যেখানে দেখবা যে হ্যাবিট অফ আছে ওটার পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এই যে এখানে দিয়ে দিছে, the habit of violating traffic rules. Road accidents can be, এই যে বি আছে, আমরা কি শিখছি? বি এর পর ভি3 হয়, ভি3 হয় না ভি1 হয়? ভুল লিখলাম না? না, ঠিকই দেখছি, ভি3 হয়। ভি3 মানে কি? পাস্ট পারফেক্ট। যেরকম ডু এর ভি3 কি? ডান, ডান, এটা হলো ভি3, ভি1। তো এই যে লেসন, এটা আছে ভি1, এই যে বি আছে, বি এর পর ভি3 হয়, তাহলে লেসনের কি হতে হবে? ভি3 কি? লেস এন্ড, ইডি। দেখি লেসেন্ট, তার মানে কি? রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি লেসেন্ড ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি, মানে তারা, ড্রাইভাররা যদি তাদের যানবাহন সতর্কতার সহিত চালায় তাহলে রোড অ্যাক্সিডেন্টস কমিয়ে আনা যাবে। পিপল শুড বি কনসিয়াস, এই যে শুড বি, সব বি এর পর এই যে ভি3 হবে তা কিন্তু না, এখানে ক্যান বি আছে, মডাল ভার্বের পর ভি, এই মডাল মানে বি এর আগে মডাল ভার্ব আছে, এই জন্য পরে ভি3। আবার এখানে এই যে কনসিয়াসের আবার তো এই ভি3 না, মানে ভি1ও যা ভি3ও তা, এটা তো নাউন। পিপল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট, মানে নাউন না, এটা হলো অ্যাডজেক্টিভ, কনসিয়াস হলো এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব না। কিন্তু এখানে যদি ভার্ব হইতো তাহলে ওটা ভি3 হইতো। আবার এখানে যদি মনে করো যে বি নাই, তো শুডের পর যে ভার্বটা হইতো ওটা আবার ভি1 হইতো, এরকম আর কি। আচ্ছা ওইগুলাই না যায়, যেটা আছে ওটাই দেখি। পিপল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট হোয়াইল, এই যে হোয়াইলের আমি একটা উপরে লিখে দিছি ইম্পর্টেন্ট লাইন, হোয়াইলের পর বেশিরভাগ ক্ষেত্রেই আইএনজি হয়। কিরকম? হোয়াইল ডুইং দ্য ওয়ার্ক, হোয়াইল কিলিং দ্য ম্যান, এরকম, মানে হোয়াইলের পরে যে ভার্বটা আসে সবসময় আইএনজি। তার মানে কি? হোয়াইল ক্রস, এটা কি হবে? ক্রসিং দ্য রোড, আইএনজি। দেখি, হোয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল, যখন রাস্তা পার হবা সতর্কতার সহিত পার হবা, কানে হেডফোন ঢোকায় সানগ্লাস পরে ভোদরের মতো এরকম যাবা না, এই আর কি। সাম পিপল ট্রাভেল, এখানে আর একটা দেখাই দিই, এই যে পিপল ট্রাভেল, পিপল হলো প্লুরাল, এই জন্য ভার্বটা এখানে প্লুরাল হয়েছে, এখানে এস বাই এস যুক্ত করেনি। কিন্তু সাম পিপল ট্রাভেল, এখানে ট্রাভেল এটা একটা ভার্ব, তো আমি কি বলছি যে পর পর মানে পাশাপাশি দুটা ভার্ব যদি একসাথে বসে তো পরের ভার্বটা
আইএনজি হয়। যেরকম সাম পিপল ট্রাভেল, তাহলে এটা ক্লাইম্বের সাথে আইএনজি যুক্ত হবে। সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং, অনেকে দেখো না যে ট্রেনে বান্দরের মতো ঝুলতে ঝুলতে চলে যায়, তারপরে কোনো উপরে কোনো ওভারব্রিজ আসলে ঠাস করে বাড়ি খায়। আবার ওই যে কয়েকদিন আগে মেট্রো রেলে এক ছোট বাচ্চা মেট্রো রেলের উপরে উঠে গেছে, ওটার জন্য 1 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল। এরকম মানে অদ্ভুত কিছু লোক আছে যারা ঠাস করে কোনো জায়গায় চড়ে যায়। তো some people travel climbing in on the roof of the buses and trains. Traffic rules must be maintained. এই যে এখানে বি আছে, বি এর পর কি আসছে, ভি3 চলে আসছে, এরকম আর কি। স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু নিয়মটা শিখাইনি, এটা পরে শিখাইতে চাইছিলাম, তাও আজকে শিখাই দিই। উইথ এ ভিউ টু বা উই লুক ফরওয়ার্ড টু, আমরা তো জানি যে টু এর পর, আমরা জানি যে টু এর পর ডু মানে যে ভি1 হয়, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো যখন থাকে তখন আইএনজি হয়। তো এই এই জিনিসটা মনে রাখবে, একদম ঢালা মুখস্থ রাখতে হবে। যেটা লুক ফরওয়ার্ড টু বেশি আসে না, উইথ এ ভিউ টু, যে কোনো জায়গায় উইথ এ ভিউ টু, আই কেম হেয়ার উইথ এ ভিউ টু মিটিং ইউ। তো উইথ এ ভিউ টু এই যেখানে থাকবে ঠাস করে সেখানে আইএনজি লাগাই দেবে, কোনো কথা ছাড়া, কিচ্ছু দেখার দরকার নেই, আইএনজি হবে। যেরকম উইথ এ ভিউ টু কন্ট্রোল ইং, দেখি অ্যান্সার, উইথ এ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্টস। ট্রাফিক রুলস ভালোভাবে মেনটেন করতে হবে বা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, যেন রোড অ্যাক্সিডেন্টগুলো কন্ট্রোল করা যায়। তো এই আর কি, এই সিম্পল আজকে বেসিক 10টা রুলস শিখাই দিলাম। এগুলা আর একবার তুমি একটু প্লেব্যাক করে রিভাইজ করে আসো, না কিছু না হলে শুধুমাত্র এই সেন্টেন্সগুলো দেখো যে সেন্টেন্সগুলো কিভাবে ইউজ হয়েছে, এই একটা রিভাইজ করলেই মাথায় ভালোভাবে গেঁথে যাবে, তোমরা আর কোনোদিনও ভুলবা না এবং ইজিভাবে কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবা। তো এটা ভালোভাবে মাথায় গেঁথে নাও, না হলে আরেকবার রিভাইজ দাও, তা না হলে আরেকবার রিভাইজ দাও, কিন্তু এই 10টা ইজি নিয়ম ভুলো না, কারণ এখান থেকেই আসে। রাইট ফর্ম আর ভার্বসের যে মেন বেসিক নিয়মগুলো সেগুলো আজকে শিখিয়ে দিচ্ছি। কালকে বা নেক্সট ক্লাসে একটু ক্রিটিক্যালগুলো শিখাবো, ক্রিটিক্যালগুলো মাথাও না ঢুকতে পারি, কিন্তু বেসিক এই জিনিসগুলো ঢুকাই দেবে। কারণ তোমাকে কোশ্চেন, বোর্ড কোশ্চেন অতটাও কঠিন দেবে না, এখন আবার একটু খাতা হার্ড করে কাটতেছে, কিন্তু তাও বেশিরভাগ ইজি কোশ্চেন দেয়। তো ইজিগুলো মানুষ ভুলায় ফেলে, হার্ডগুলো পারে। তো তোমরা ইজিগুলো যেন পেরে আসো, আর যারা টপার তারা তো পারবে। আমি এই যে শর্টকাট টেকনিক এতগুলো কেন শিখে দিলাম, এগুলো ব্যাক বেঞ্চারদের জন্য। ব্যাক বেঞ্চাররা কি করে, ওই পরীক্ষার আগের রাতে পড়ে পরীক্ষা দেয়, আবার অনেকে ভালো মার্কও পায়, অনেকে এ প্লাসও পেয়ে যায়। কিভাবে, ওই শর্টকাট কিছু ট্রিক আছে, ওইগুলো আমি শিখাই দিচ্ছি। তো ওইগুলো মাথায় রাখো, আর এগুলো ভালোভাবে পড়বা, ভালোভাবে দেখবা। আজকের ক্লাস এখানে সমাপ্ত, আমার সাথেই থাকুন, নেক্সট ক্লাসটা অবশ্যই দেখবেন।